অরূপ রতনের খোঁজে। বিয়ের পর শ্বশুরবাড়ি এলাম। পাড়াটা বেশ সাজানো গোছানো, বারান্দায় বাগান, কিছু লতানে গাছ এদিক সেদিক ঝুলছে, বেশ নান্দনিক। আমাদের বাড়ির উল্টো দিকে বনবিহারী বলে একটি ছেলে ও তার মা থাকতো। বিশাল বাড়ি, গেটে দারোয়ান, কাজের লোকেরা আসা যাওয়া করতো। শুনেছি ছেলেটি পড়াশোনায় খুব ভালো, এমএতে ভালো রেজাল্টও করেছে। জানলায় দাঁড়ালেই দেখতাম ছেলেটি ঘরের মধ্যে খালি পায়চারি করে আর জোরে জোরে আবৃত্তি করে। কোনো চেঁচামেচি নেই, ধনী পরিবার, এত বড় ছেলের এই পরিণতি খুবই দুঃখজনক। মধ্যবিত্ত পরিবার হলে সারাদিন চিৎকার চেঁচামেচি লেগেই থাকতো। পাড়ার সবাই কষ্ট পায়, কারণ তারা বোনকে ছোট থেকে বড় হতে দেখেছে। ছেলেটিকে ডাক্তার দেখানো হয়েছে কিনা, ওর এরপরে কি হবে, নানা রকম প্রশ্ন উঁকি মারে। একদিন ভোরবেলা এক মহিলা কণ্ঠের চিৎকার শোনা গেল, সম্ভবত বোনর মা হবেন। তাহলে আর বাড়িতে ঢুকবে না। দারোয়ান গেট খুলে দিল। বনবিহারী বেরিয়ে এলো এক গাল হাসি মুখে, বাচ্চাদের মতো নাচতে নাচতে বেরিয়ে গেল। মুখে একটি কথা, আই এম ফ্রি, আই এম ফ্রি। পরিচিত সকলের সাথে করমর্দন করতে করতে লেকের দিকে এগিয়ে গেল। বাড়ির কাজের লোকটি দূর থেকে ফলো করতে লাগলো। ধনী পরিবার, কিন্তু সন্তানটাই এমন। চিকিৎসা হয়েছিল কি? এই প্রশ্নটা বারবার আমাকে মনটাকে ভারাক্রান্ত করে তুলল। প্রতিটি মানুষের জীবন চলে তার নিজের মতো। বনু বেরিয়ে গেলে সশব্দে দড়াম করে জানলাটা আমাদের মুখের উপর বন্ধ হয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে, কিছুতেই কাজে মন বসাতে পারছি না। বারবার বন্ধ জানলার দিকে চোখ আটকে যাচ্ছে। না, এখনো বন্ধ। ছেলেটা গেল কোথায়? ওরা এত নিশ্চিন্ত কেন? আমি হলে তো পাগল হয়ে ছোটাছুটি করে ছেলেটাকে ঘরে ফিরিয়ে আনতাম। ওরা কি খুব নির্মম? ছেলেটা ফিরল না, কোনো হেলদোল নেই তো। কোন আবরণে ওরা নিজেদের প্রকাশ করতে পারে না। সবে তানপুরাটা নিয়ে বসেছি অস্থির মনটা শান্ত করার জন্য। এবার চিৎকার শোনা গেল। বোন বাড়িতে ঢুকতে চাইছে না, আর সবাই টানা হাঁচড়া করছে। গান আর হলো না। ভেতরে একটা জমাট বাঁধা কষ্ট, এতে কখনো গান হয়? জানলার পর্দা টেনে দিলাম। ও বাড়ির জানলাটা ঠাস ঠাস করে খুলে গেল। প্লিজ লিভ মি অ্যালোন, আই এম নট ইউর সার্ভেন্ট। মায়ের ততোধিক তীক্ষ্ণ গলা, গো টু হেল। ওহ, থ্যাংক ইউ। বোন পায়চারি শুরু করলো ঘরের ভিতর। শুনতে পাচ্ছে যে শেলি কিটসের কবিতা সে আবৃত্তি করে চলেছে। এক একবার মনে হয় ডাক্তার দেখাতে বলি, আবার এও জানি অনধিকার চর্চার জন্য অপমানিত হব। আমার পতিদেব বলেন, তোমার এত মাথা ব্যথা কিসের শ্রী? ওদের এত গুণী ছেলে ডাক্তার দেখায়নি কি? কত ছোট থেকে বনুকে দেখেছি, এমএ পড়া অবধি তো দেখেইছি। রাস্তায় দেখালো বলতো, হাউ ইজ লাইফ কাকু? আমি বলতাম ফাইন, আর ও বলতো অনলি ফাইন, ফ্যান্টাস্টিক। আর দেখো ছেলেটার কি বিড়ম্বনা, জানলার ধারে বসে থেকো না ওরকম, কাজ না থাকলে গান গাও। এসরাজ তানপুরা তো আর কথা বলবে না। সত্যি যবে থেকে ছেলেটার দিকে চোখ পড়েছে গান বাজনায় ঢিলে পড়ে গেছে। আমি নিজেকে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছুদিন পরে খেয়াল করলাম ছেলেটি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে। বাড়িতে আসা যাওয়া করে, ডান হাতে ধরা থাকে বই, আর বুক পকেটে মাউথ অর্গান। দেখে একটা বিশেষ ফাঁকা জায়গায় বসে সেটিকে সে বাজায়। নিস্তব্ধতাকে খান খান করে সেই সুরলহরী ছড়িয়ে পড়ে সারা লেকময়। ওর নাম হয়ে যায় গানওয়ালা। বনবিহারী বসার জায়গাটা নির্দিষ্ট, ওই একই জায়গায় সে রোজ বসে। একদিন এক জুটি সেই জায়গায় বসে আলাপচারিতায় মগ্ন। মনো কাছে গিয়ে বলল, এক্সকিউজ মি, প্লিজ একটু সরে বসবেন, এখানে না বসলে আমার সুর আসে না।
ওরা অন্যত্র সরে গিয়ে বসে, বসার জায়গার তো আর অভাব নেই লেকে, পাশের খালি বেঞ্চেই ওরা বসে। লেকের জলের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ বনু, বলে ওঠে, আই মিস ইউ তানিয়া, আই মিস ইউ। এবার মাউথ অর্গান ঠোঁটে ঠেকিয়ে সুর তুলতে থাকে। চলতে চলতে কিছু মানুষ থেমে যায়, কিছু দাঁড়ায়, আবার চলতে থাকে। চেনা মুখের দেখাও মেলে, কোনো কোনো দিন সহপাঠীরা উকি মারে, বনুর হাবভাব জামা কাপড় দেখে এড়িয়ে যায়। ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল মিতুল। একদিন সে এসে পাশে বসলো, বনু তাকালো, কিন্তু কিচ্ছু বলল না। কিরে বিহারি, উফ ইউ মিতুল, নিজেকে খতম করছিস কার জন্য? আমার নিজের জন্য, ফর মাইসেলফ। অন্য একটা জীবন খুঁজছি, নিজের মতো, একটু অগোছালো। খোঁজ পেলি? নো। আর পাবো কি? আমি যদি বলি পাবি, টেল মি ওয়্যার। প্রস্টিটিউট কলোনিতে আই স হার ইন দেয়ার ওপেন মিটিং। দেয়ার ওপেন মিটিং? ডিড শি রেকগনাইজড ইউ? নো। প্লিজ লিভ মি অ্যালোন মিতুল, তুই ভুল দেখেছিস। ওকে, তুই কতক্ষণ থাকবি এখানে বনু? যতক্ষণ ও বলবে। ফির মিলেঙ্গে দোস্ত। অন্য একদিন, তখন রাত 9টা বাজছে, আমার পতিদেব টেলিভিশন খুলে পড়াশোনায় মগ্ন। পাড়াটা খুব চুপচাপ। আমি তানপুরা বাজিয়ে গাইছি, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আমি চোখ বন্ধ করে আপন মনে গাইছি। উনি এসে বসলেন আমার পাশে। জানলা জানলায় একটা হিস করে শব্দ হলো। গান শেষ করে দেখি জানলায় বনু। গ্র্যান্ড আন্টি, রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ বনু, কি কাণ্ড করেছেন তোমাদের গুরুদেব, ওনার হাত থেকে কারো নিস্তার নেই। থ্যাংক ইউ আন্টি। এই গানের কথাগুলো কবিতার মতো বলতে বলতে বাড়ির দিকে পা বাড়ায়। জানো শ্রী, তুমি এত ভালো গাইছিলে, আমি টিভি বন্ধ করে আসছি, দেখি জানলায় বনু। আমাকে দেখতে পেয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বললো। ছেলেটা কেন এমন হয়ে যাচ্ছে? বসে বসে ভাবি, এই জীবন রঙ্গমঞ্চে কত বিচিত্র সব চরিত্র। ছেলেটার কোথাও একটা ব্যথা আছে। আজ যার বড় চাকরি করার কথা, সে আজ অজানা পথের পথিক। দিন 15 পরের কথা, পাড়াটা সেদিন একটু বেশি রকম চুপচাপ। হঠাৎ একটা চিৎকার, চিৎকারটা বনরই। পেছনে ছুটে আসছে ক্লাবের ছেলেরা। কি হয়েছে বনদা, কি হয়েছে বনদা? বনু সুর করে বলছে, WBG 892। বারবার বলছে, WBG 892। হাঁপাতে হাঁপাতে বাড়ির দৌড়ে বসে বলতে লাগলো, নিয়ে গেল, নিয়ে গেল, WBG 892। কি নিয়ে গেল? কাকে নিয়ে গেল বনদা? আরে তোরা দেখ না, আমরা 3জন লেক থেকে ফিরছিলাম। 3জন মানে? আমি আর একটা অচেনা পেয়ার। একটা কালো গাড়ি WBG 892 দরজা খুলে মেয়েটাকে কোলে তুলে নিয়ে চলে গেল। পুলিশে খবর দে তোরা। তুমি যাবে? চল তাড়াতাড়ি, নইলে গ্যারেজ হয়ে যাবে। সবাই চললো বাইক নিয়ে যাদবপুর থানায়। সেখানে সব ঘটনা বলা হলো। পুলিশ কিছুতেই বিশ্বাস করতে চায় না। বনু কিন্তু গাড়ির নম্বরটা বিড়বিড় করেই চলেছে, পাছে ভুলে যায়। পুলিশ বিভিন্ন জায়গায় ওই গাড়ির নম্বর জানিয়ে দিল। ধরা পড়লো গাড়ির চেকপোস্টে। পিছনে পুলিশের কালো ভ্যান, মেয়েটির মুখ হাত পা বাঁধা, গুটিয়ে শুয়ে আছে, জ্ঞান নেই, বোধহয় ক্লোরোফর্ম করেছে। গাড়ি সমেত ধরা পড়লো মেয়ে পাচারকারীর দল। মেয়েটিকে এনে থানায় অফিসারের ঘরে শুয়ে রাখা হলো। ফোন থেকে বাড়িতে খবর গেল, সেই রাতেই ফটোগ্রাফার এসে ছবি তুললো বনুর। বিশাল খবর হলো, মেয়েটির নাম গোপন রাখা হলো। পরদিন সকালে থানায় ডাক পড়লো বনবিহারীর। সবাই থ্যাঙ্কস জানালো। আপনার ইনফরমেশন কারেক্ট ছিল, আপনি কি করেন? সবে পড়া শেষ করেছি। জানেন, আপনার তৎপরতার জন্য মেয়েটি বেঁচে গেল। একটা চক্র ধরা পড়লো। কাল কাগজে খবর বেরোবে। আমার ছবিটা কি ছাপতেই হবে স্যার? ছাপা হবে কি, খবর হয়ে গেছে। আরে হ্যাঁ, মেয়েটির বাবা আপনাকে পুরস্কৃত করতে চায়। স্যার, আমার টাকার অভাব নেই, আমি একটা সুস্থ সমাজ চাই, আপনারা পারবেন আমায় দিতে? উত্তরের অপেক্ষা না করে গটগট করে থানা থেকে বেরিয়ে আসে বনু। বাড়ি ফিরে চুপ করে শুয়ে থাকে। এক রাশ ভাবনা ভিড় করে আসে মাথায়। কাগজে ছবি দিয়েই তো ভুল করলো। যদি কাগজে তানিয়া আমায় দেখে তো খুব কষ্ট পাবে। আমার কষ্ট আমারই থাক।
ওর কষ্ট ওরই, একা জীবনে যে যার কষ্ট একাই বয়ে বেড়াতে হবে। এখন আমাকে কলকাতা ছেড়ে পালাতে হবে। পথ খরচা মার কাছ থেকে চেয়ে নেবো, মা কি দেবে না? মাম্মি, মা, একটু শুনবে? বলো বাবু, কিছু বলবি? আমায় কিছু টাকা দেবে মা? কি করবি? পথ খরচা। বদ্ধ জীবন আর ভালো লাগছে না, একটু বাইরে যাব, পৃথিবীর কোণে কোণে হেঁটে বেড়াবো। বনবিহারীর মা ছেলের পাশে বসে বলল, তোর খোঁজ পাবো কিভাবে? বন মায়ের হাতটি ধরে বলল, আরে বেড়াতে যাচ্ছি মা। কোথায় রে? অরূপ রতনের খোঁজে। সেটা কোথায়? কেদারের পথে। নমস্কার। এই বইটি সোপান থেকে বেরিয়েছে। মাধবী ভিলা ও অন্যান্য গল্প, আমারই লেখা। অনেক গল্প আছে। যদি আপনারা কেউ গল্পটা ভালো লাগে তাহলে এই বইটা আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। নমস্কার।